ও ও কিরে বাবা, আজ এত তাড়াতাড়ি চলে এলি? আজ ওরা তোকে মারেনি? না আম্মু, মারেনি। মারা দিন শেষ। চেয়ারম্যানের মেয়ে এখন তোমার ছেলের বউ হওয়ার জন্য পাগল হয়ে আছে। কি কি বলিস তুই? আমি তোর কথা বুঝতে পারছি না। এরপর আমি আম্মুকে সব বলি। সব শুনে আম্মু অবাক যে মেয়েটা আমার উপর অত্যাচার না করে থাকতে পারতো না, আর সেই মেয়ে আমাকে বিয়ে করতে চাইছে। আম্মু বলে, কি বলছিস তুই? চেয়ারম্যানের মেয়ে এত ভালো হয়ে গেল কি করে? জানি না আম্মু, হয়তো গতকাল বাঁচিয়েছি তার জন্য। আচ্ছা বাদ দাও, এখন খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ঠিক আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে বলে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে শুয়ে আছি। বিকেলে সায়ন আর রবিনের সাথে আড্ডা দিচ্ছি। সায়ন বলে, আচ্ছা আকাশ, আমরা তিনজন একটা ব্যবসা শুরু করলে কেমন হয়? ব্যবসা করতে গেলে তো ভালোই হয়, কিন্তু করব কি সেটাই তো বুঝতে পারছি না। সরি, আমাদের এলাকায় যে কয়টা পুকুর আছে সেখানে মাছ চাষ করলে কেমন হয়? এক একজন 50,000 করে টাকা দিলেই হবে। আমার কাছে কিছু টাকা আছে, চেয়ারম্যানের কাছ থেকে যে আম্মুর চিকিৎসার জন্য নিয়েছিলাম সেখান থেকে বেঁচে গেছে। চল, কাল থেকে শুরু করে দিই। কি বলিস তোরা? তাহলে কালকে বিকেলে গিয়ে আমরা কথা বলে আসবো। ওর পুকুরে এসে মাছ ছেড়ে দিয়ে যাবে। আর পুকুরগুলো ভালোই বড় বড় আছে। তার আগে যাদের পুকুর তাদের সাথে তো কথা বলতে হবে। তারপর সেখান থেকে জাল নিয়ে বড় বড় মাছগুলো তো ধরতে হবে, না হলে পোনা সব খেয়ে নেবে। তাহলে চল, এখনই গিয়ে সবার সাথে কথা বলে আসি। আর গরিব থাকতে ভালো লাগে না, এবার একটু বড়লোক হয়ে দেখি। বলে তিনজনে গিয়ে সবার সাথে কথা বলি, পুকুরের মালিকদের সঙ্গে আর কি। পরের দিন সকালে তিনজনে মিলে পুকুর থেকে মাছ ধরি। যাদের পুকুর তাদের কিছু দিয়ে বাকিগুলো তিনজনে ভাগ করে বাসায় নিয়ে চলে আসি। বাসায় এসে দেখি চেয়ারম্যান সাহেব আর ইরা ম্যাডাম আম্মুর সাথে কথা বলছে। আমাকে দেখে ইরা ম্যাডাম বলে, এমন করে ভিজে আছো কেন? আর এত মাছ কোথা থেকে আনলে? এরপর আমি সব বলি। সব শুনে চেয়ারম্যান সাহেব বলে, ভালো একটা উদ্যোগ নিয়েছো। কোনো সাহায্য লাগলে বলো, আমি করব। জি অবশ্যই। তা আপনারা আমাদের বাড়িতে কোনো কাজে এসেছেন নাকি? তোমার আর ইরার বিয়ের কথা বলতে এলাম ভাবির সাথে। আমার কথা হয়ে গেছে, আর ভাবি রাজি। এখন তোমার মতামত জানার অপেক্ষায় রইলাম। আমার আম্মু যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো কথা নেই ভাবি। আগামী শুক্রবার তাহলে বিয়ের 3 তারিখ থাকলো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যা ভালো মনে করেন। তাহলে আমরা এখন আসি, বিয়ের আয়োজন তো করতে হবে আবার। আম্মু ঠিক আছে বলতেই চেয়ারম্যান আর ইরা ম্যাডাম চলে যায়। ইরা ম্যাডাম যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে চোখ মেরে যায়। আমি আম্মুর কাছে মাছগুলো দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিই। এরপর আম্মুর কাছে বলে সায়ন, আমি আর রবিন গিয়ে যারা ছোট ছোট মাছ বিক্রি করে তাদের সাথে কথা বলে 50,000 টাকা বায়না দিয়ে আসি। পরের দিন এসে তারা পুকুরে মাছ ছেড়ে দিয়ে যায়। তিনজনে হেঁটে সব দেখছি। তখন ইরা এসে সেখানে বলে, আকাশ, শোনো একটু। আমি সায়ন আর রবিনকে আস আমি সায়ন আর রবিনকে আসছি বলে ইরার কাছে গিয়ে বলি, বলুন। চলো না, কোথাও থেকে ঘুরে আসি। আজকে আজকে সময় হবে না, এখানে অনেক কাজ আছে, অন্য কোনো দিন যাব। ইরাকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে আসি। ইরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মন খারাপ করে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 5 দিন। আজ আমার আর ইরার বিয়ে খুব ধুমধামের সাথে হয়ে যায়। এই 5 দিনে ইরা অনেকবার ঘুরতে যেতে চেয়েছে, কিন্তু আমি বাহানা দিয়ে এড়িয়ে গিয়েছি। সবই তো শুরু বালিকা, আগে আগে দেখতে থাকো, হোতা হে ক্যা। ইরাকে ছোঁয়াপু আমার রুমে রেখে চলে যাই। আমি, সায়ন, রবিন উঠোনে বসে গল্প করছি। রবিন বলে, অনেক রাত হয়ে গেছে, এবার যা। ভাবি মনে হয় অপেক্ষা করতেছে তোর জন্য। আমি কিছু না বলে রুমে এসে দরজা বন্ধ করে পিছনে ঘুরতেই দেখি ইরা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি পিছনে সরে যেতেই ইরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে, কি হলো, সরে গেলে কেন? তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি বাসর করার জন্য?
যদি তাই ভেবে থাকিস তাহলে তুই ভুল ভেবেছিস। কি হয়েছে তোমার? আর তুমি আমাকে তুই করে বলছো কেন? তো তোকে কি আপনি করে বলতে হবে? এখন কথা না বলে মাটিতে গিয়ে ঘুমা। ভুল করেও আমার সাথে একই বিছানায় ঘুমানোর চিন্তা করিস না। আমি এই বিয়ে মানি না। কি বলছো আকাশ? তুমি তো আমাকে ভালোবাসো, আর তোমার মত নিয়েই তো আমাদের বিয়ে হয়েছে। ভালোবাসা? না, আমি তোকে ভালোবাসি না। শুধু তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্যই আমি তোকে বিয়ে করেছি। আকাশের মুখে এই কথা শুনে আমার পুরো পৃথিবী উলটপালট হয়ে গেছে। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই আকাশ আমাকে বিয়ে করেছে? না আকাশ, আমি জানি তুমি মিথ্যা বলছো। তুমি আমাকে ভালোবাসো। বলো না, তুমি যা বললে সব মিথ্যা। বলেই ইরা আমার হাত ধরে। আমি ইরার হাত থেকে আমার হাত সরিয়ে ঠাস করে গালের ওপরে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলি, মনে করে দেখ তো কী কী করেছিস তুই আমার সাথে। তোর দেওয়া প্রতিটি আঘাতের চিহ্ন এখনও শরীরে দাগ কেটে আছে। আজ থেকে আমাকে করা প্রতিটি আঘাত আমি তোকে ফিরিয়ে দেব। বলেই আমি ইরাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আকাশ এতটা জোরেই আমাকে ধাক্কা দিয়েছে যে আমার মাথা গিয়ে একটা চেয়ারের কোণে লেগে বেশ কিছুটা কেটে যায়। কপালে হাত দিয়ে দেখি কপাল কেটে রক্ত পড়ছে। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ উল্টো পাশ হয়ে শুয়ে আছে। চোখ থেকে পানিগুলো নিচে ঝরতে থাকে। এই নাটক বন্ধ করবি? কান্না করতে হলে রুম থেকে বের হয়ে গিয়ে তারপর কর। ঘুমাতে দে আমায়। একটু আঘাত পাওয়াতেই এমন করছিস। যখন আমাকে মারতে মারতে রক্তাক্ত করেছিস তখন আমার কেমন ব্যথা করেছে একটু চিন্তা করে দেখ তো। আকাশের ধমক শুনে আমি মুখ চেপে ধরে চোখের পানি ফেলি। মাটিতে বসে কান্না করতে করতে কখন যে নিচেই ঘুমিয়ে গিয়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি ইরা এখনও ঘুমাচ্ছে। বাইরে থেকে একটা বালতিতে করে পানি এনে ইরার মুখে ছুঁড়ে মারি। ইরা এক লাফে উঠে বসে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা তোর বাপের বাসা না যে যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠবি। আমার কাজে যেতে হবে, গিয়ে রান্না কর। ইরা কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে রান্নাঘরে চলে যাই। আমি ফ্রেশ হয়ে চলে আসি পুকুরে। রবিনার সায়ন আগে থেকেই চলে এসেছে। আমাকে দেখে বলে, কিরে, নতুন জামাই আজকে না আসলে হতো না? কালকে মাত্র বিয়ে করেছিস, আজকে চলে এসেছিস? তুই সব জেনে তুই সব কিছু জেনেও এসব ফালতু কথা বলে যাচ্ছিস কেন? এসব বাদ দিয়ে চল, মাছের খাবার দিতে হবে। এরপর তিনজনে মাছকে খাবার দিয়ে বসে গল্প করছি। বিয়ের বেনারসি খুলে একটা শাড়ি পরে রান্নাঘরে রান্না করছি। তখনই আমার শাশুড়ি মা এসে বলে, আরে মা, কি করছো তুমি? ওঠো, আমি থাকতে তুমি রান্নাঘরে কি করছো? কিছু হবে না আম্মু, আমি আজ থেকে রান্না করব। আপনি রুমে গিয়ে রেস্ট নিন, আপনার শরীর এখনও অসুস্থ। কাল মাত্র তোমার বিয়ে হয়েছে আর আজই তুমি রান্নাঘরে এসেছো? এটা যদি পাড়া প্রতিবেশী দেখে তাহলে কি বলবে বলো তো? মানুষ কি বলল তাতে কিচ্ছু হবে না আম্মু, আপনি রুমে গিয়ে রেস্ট করুন। এরপর শাশুড়ি মা আর কিছু না বলে রুমে চলে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে মনে মনে বলি, আপনি তো জানেন না আম্মু, নতুন বউ হয়েও কাল সারা রাত মাটিতে শুতে হয়েছে। এইসব আমার অন্যায়েরই ফল। আমি সব কিছু সহ্য করব, যতই আঘাত করো আকাশ। তোমার মনে আমার ভালোবাসার ফুল আমি ফুটিয়েই ছাড়ব। তোমার বউ হয়ে এই বাড়িতে এসেছি, বের হতে হলে লাশ হয়ে যাব, তার আগে নয়। চোখের পানি মুছে রান্না করতে থাকি। মাছের খাবার দিয়ে আরও কিছুক্ষণ সেখানে থেকে বাসায় এসে দেখি ইরা খাটে শুয়ে আছে। কাছে গিয়ে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই। ইরা কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেই। নবাব জাতির মতো এখানে শুয়ে আছিস কেন? খিদে পেয়েছে, গিয়ে খাবার নিয়ে আই যা। চোখের পানি মুছে উঠতে চেষ্টা করছি, কিন্তু কোমরে এতটাই ব্যথা পেয়েছি উঠতে পারছি না। অনেক কষ্টে উঠে গিয়ে খাবার নিয়ে রুমে আসতেই আকাশ আমার হাত থেকে খাবারের প্লেট নিয়ে খেতে শুরু করে। খাবার মুখে দিতেই বমি চলে আসার মতো অবস্থা। খাবারের প্লেট ইরার মুখে ছুঁড়ে মেরে বলি, রান্না করার সময় মন কোথায় থাকে তোর? ইচ্ছে করে তরকারিতে বেশি লবণ দিয়েছিস তাই না, যাতে আমি খেতে না পারি? আমি তো ঠিকমতোই রান্না করেছি। তবে আমি কি মিথ্যা বলছি? একটা কথা মনে রাখিস, আজকের পর যদি আবার এমন করিস তাহলে তোর গায়ে আমি হাত তুলতে বাধ্য হব। বলে উঠে ইরাকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে রুম থেকে বের হতে গেলে আমার সামনে এসে বলে, কিরে, এত চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? কি আর হবে আম্মু,
কাজ করে এসে খাবার খেতে বসে দেখি তরকারিতে ইচ্ছে মতো লবণ দিয়ে রেখেছে। নবাবের বেটিকে বলে দাও, এ বাড়িতে থাকতে হলে সব কাজ ঠিকমতো করতে হবে, তা না হলে যেন বাপের বাড়ি চলে যাই। ছোট মানুষ আস্তে আস্তে শিখে নেবে, এতে রেখে যাবার কি আছে? ছোট মানুষও আমার থেকে 3 বছরের বড়, আর তুমি বলছো ছোট মানুষ? অবশ্য সারা জীবন তো গরিবের উপর অত্যাচার করে দিন পার করেছে, বাকি কাজ শেখার সময় পেয়েছে নাকি? বলেই রুম থেকে বের হয়ে চলে আসি হোটেলে নাস্তা করার জন্য। আকাশ চলে যাওয়ার পর শাশুড়ি মা আমার কাছে এসে বলে, কিছু মনে করো না মা, তোমার উপর রেগে আছে তাই এমন করছে। কিছুদিন যেতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কান্না করে দিই। আমাকে কান্না করতে দেখে শাশুড়ি মা আবার বলে, এই পাগড়ি মেয়ে, কান্না করছো কেন? আচ্ছা এখন গিয়ে গোসল করে এসো, একটু শুয়ে থাকো, সেই সকাল থেকে কাজ করছো। আমার কপালে চুমু দিতে গিয়ে আমার কপালের কাটার দাগ দেখে বলে, তোমার কপালেটা কিসের দাগ? কাটলো কি করে? তেমন কিছু না আম্মু, পড়ে গিয়েছিলাম তখন কেটে গেছে। আসো আমার সাথে আসো, আমি মলম লাগিয়ে দিচ্ছি। কতটা কেটে গেছে? লাগবে না আম্মু, এমনি ঠিক হয়ে যাবে। আম্মু বলে ডাকছো আর আম্মুকে মেয়ের কষ্টে পাশে থাকতে দিচ্ছ না মা? শাশুড়ি মাকে জড়িয়ে ধরি। ওনার ছেলের উপর এত অন্যায় করার পরেও উনি আমাকে নিজের মেয়ে মনে করেছে। সত্যি আমি ছাড়া সবাই কতটা ভালো। এতদিন আব্বুর টাকার গরমে মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলাম। এরপর শাশুড়ি মা আমাকে তার রুমে নিয়ে গিয়ে গরম পানি এনে কাটা জায়গা পরিষ্কার করে মলম লাগিয়ে দেয়। আমার চোখ থেকে পানি পড়ছে। শাশুড়ি মা বলে, কি হলো মা, কান্না করছো কেন? জ্বালা করছে ক্ষত স্থানে? না আম্মু, জ্বালা করছে না। জন্মের পর কখনো মায়ের ভালোবাসা কেমন হয় দেখিনি। আজ আপনার হাতের ছোঁয়া পেয়ে বুঝতে পেরেছি মায়ের ভালোবাসা কেমন হয়। আমি আপনার বৌমা হতে চাই না, আমি মেয়ে হতে চাই আম্মু। হ্যাঁ মা, তুমি আজ থেকে আমার মেয়ে, এখন থেকে আর কাঁদবে না, আর আমার মেয়ের চোখে পানি দেখতে চাই না, বুঝেছো? আম্মু, আমি একটু আপনার কোলে শুয়ে থাকি আম্মু। এতে অনুমতি নেওয়ার কি আছে? এসো মা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নাস্তা করে বাসায় এসে আমার রুমে গিয়ে দেখি ইরা আমার কোলে শুয়ে ঘুমাচ্ছে। কিছু না বলে রুমে এসে শুয়ে আছি। দুপুরে ঘুম থেকে উঠে গোসল করে এসে খাবার খেয়ে উঠোনে দাঁড়িয়ে সায়না রবিনের সাথে কথা বলছি। তখন চেয়ারম্যান সাহেব এসে বলে, কেমন আছো বাবা? কাজ কেমন চলছে? ভালো আছি চেয়ারম্যান সাহেব, আর সব কিছু ঠিকঠাক। আপনি কেমন আছেন? এখনও চেয়ারম্যান সাহেব বলেই ডাকবে? তুমি এখন আমার মেয়ের জামাই, বাবা বলে ডাকবে। আচ্ছা তাই বলবো, আসুন ভিতরে আসুন। আচ্ছা, আমরা তাহলে যাই, বিকালে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হচ্ছে। রবিন আর সায়ন চলে যায়। আমি চেয়ারম্যান সাহেবকে নিয়ে বাড়ির ভিতরে যেতেই ইরা এসে ওর বাবার পা ছুঁয়ে সালাম করে বলে, কেমন আছো আব্বু? আর এই সময় তুমি এখানে? তোকে খুব দেখতে ইচ্ছা করছিল তাই চলে এলাম। কেমন আছেন বিয়ান সাহেবা? জি, ভালো আছি বিআই সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি। কাল ইরা আর জামাই তাহলে আমাদের বাড়ি যাচ্ছে, এটাই বলতে এলাম। অবশ্যই যাবে, আসুন বসুন, আমি চা করে দিচ্ছি। ইরা যাও, আব্বুকে আমাদের রুমে নিয়ে যাও। ঠিক আছে আম্মু, এসো আব্বু। বলেই ইরা চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমাদের রুমে চলে যায়। আম্মু চা বানিয়ে ঘরে যা ছিল তাই নিয়ে যাই। কিছুক্ষণ কথা বলে চেয়ারম্যান সাহেব চলে যায়। ইরা আমাকে বলে, কাল কখন যাব? বাপের বাড়ি যাওয়ার জন্য তোর সইছে না দেখছি। তবে ভাবিস না, আমি ওখানে গেলে তুই আমাকে তোর ইশারায় নাচাতে পারবি। আমি তো শুধু জানতেই চাইলাম তুমি এত রুড ব্যবহার করছো কেন? তোর সাথে ফালতু কথা বলার কোনো ইচ্ছে নেই, আমার সামনে থেকে যা তো। বলে ইরাকে সামনে থেকে সরিয়ে রুম থেকে বের হয়ে পুকুর পাড়ে চলে আসি। রবিনার সায়ন বসে বসে সিগারেট খাচ্ছে। আমি সায়নের হাত থেকে সিগারেট নিয়ে খেতে থাকি। সায়ন বলে, কিরে, তোর শ্বশুর কি বলল? কাল ইরাদের বাসায় যেতে বলল। 5 মিনিটের রাস্তা তোর শ্বশুর বাড়ি, তা কখন যাবি? আমি রাতে যাব, ইরাকে সকালে দিয়ে আসবো। আচ্ছা, মাছ আরও বাড়ালে কেমন হয়? এখন থাক, পরে মাছের খাবার কেনার টাকা শর্ট পড়ে যাবে। ঠিকই বলেছে, এখন থাক আকাশ। আচ্ছা ঠিক আছে, তোরা থাক,
আমাকে একটু বাজারে যেতে হবে। বলেই সেখান থেকে উঠে বাজারে এসে ইরাকে কষ্ট দেওয়ার জন্য ছোট ছোট পুঁটি মাছ আর কিছু সবজি নিয়ে বাসায় এসে দেখি ইরা উঠানে বসে পেয়ারা খাচ্ছে। আমি কাছে গিয়ে বাজারের ব্যাগটা দিয়ে বলি, এখানে মাছ আছে আর সবজি আছে। ঠিক আছে, আমি মাছগুলো কেটে রাখছি। তাহলে কি মাছ এনেছি তোর বাপের বাড়ি পাঠানোর জন্য? কথা বলতে না পারলে যেন পেটের ভেতরে শয়তান ঘোরে। বলেই আমি রুমে চলে আসি। এত বড় ফাজিলের ফাজিল, ভালো একটা কথা বললাম তাও বকে চলে গেল। শয়তান কুত্তা হারামি একটা। আকাশকে মনে মনে বকতে বকতে মাছ নিয়ে রান্নাঘরে গিয়ে মাছ দেখে আমার মাথা ঘুরতে থাকে। এত ছোট মাছ কাটবো কী করে? ইচ্ছে করে আমাকে অপদস্থ করার জন্য এমনটা করেছে। কী আর করব, কোনো রকমের মাছ কেটে ধুয়ে আম্মু আর আমি রান্না শেষ করি। রাতের খাবার খেয়ে রুমে শুয়ে আসি। ইরা পাশে এসে দাঁড়িয়েছে। এখানে সং সেজে না দাঁড়িয়ে থেকে নিচে গিয়ে শুয়ে পড়। ভুল করেও আমার পাশে শোয়ার স্বপ্ন দেখিস না। আকাশ, আর কতটা কষ্ট দেবে আমাকে? একদিন কষ্ট সহ্য করে এই অবস্থা। আর আমাকে যে একটা বছর কষ্ট দিয়েছিস, এমন কোনো দিন চাইনি যেদিন তুই আমাকে মেরে আমার শরীর থেকে রক্ত বের করিসনি। সবে তো শুরু। আমাকে যতটা আঘাত করেছিস, ঠিক প্রতিটি আঘাত আমি তোকে ফিরিয়ে দেব। তুমি আমাকে যতই আঘাত দাও, আমার ভালোবাসা তোমার প্রতি একটুও কমবে না। তোমাকে ভালোবেসে যদি মরতে হয়, আমি তাও হাসি মুখে বরণ করব। কাটার আঘাত দাও বা ফুলের পাপড়ি দাও, আমি বাকিটা পথ তোমার পাশেই চলবো। ভালোবাসার আগুনে যদি জ্বলতে হয় জ্বলবো। আমার এই বুকটা চিরে তখনও দেখবে শুধু তোমারই নাম লেখা থাকবে। তোমাকে ভালোবেসে তোমার জন্য আমি পাগল। তোমাকেও একদিন আমাকে ভালোবাসতেই হবে। হয়ে গেছে ডায়লগ দেওয়া তোর। আমার ঘুম আসছে, কানের কাছে আর ঘ্যান ঘ্যান করিস না। বলে আমি পাশে ফিরে শুয়ে পড়ি। ইরা নিচে বিছানা করে শুয়ে পড়ে। পরের দিন সকালে ইরাকে ওর বাপের বাসায় রেখে আমি কাজে চলে যাই। এভাবে দেখতে দেখতে কেটে যায় একটা বছর। রাতে উঠোনে দাঁড়িয়ে আছি, আম্মু পাশে এসে দাঁড়াই। কিছু কি বলবে আম্মু? এভাবে আর কতদিন থাকবি বাবা? অনেক তো হলো, নিজে কষ্ট পাচ্ছিস আর মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। তুমি বলো আম্মু, এখন আমার কি করা উচিত? আমি যে চাইলেও ইরার দেওয়া আঘাতগুলো ভুলতে পারছি না। তুই তো মেয়েটাকে কম কষ্ট দিসনি। থালা দিয়ে মেয়েটার উপর পানি ছুঁড়ে মেরেছিস, গরম ভাতের প্লেট মেয়েটার মুখে ছুঁড়ে মেরেছিস। এই 1 বছর তুই কি একটা দিনও এমন গেছে তুই মেয়েটাকে কষ্ট না দিয়ে থাকছিস? এটা ভুলে যাস না আকাশ, যেদিন ইরা টাকা দিয়েছিল বলেই আজ আমি বেঁচে আছি। আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আম্মু কাঁধে হাত রেখে আমার দিকে ঘুরে বলে, যা হয়েছে সব ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু কর। এবার ইরা আমাকে আপন করে নে। আমি তোদের সুখী দেখে মরতে চাই। আম্মু তুমি ঠিক বলেছ। অনেক হয়েছে এই মান অভিমান। আজও আমি সব অভিমানের পালা শেষ করে দেব। বলে আম্মুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে রুমে এসে দেখি ইরা ব্যাগে জামা কাপড় গোছাচ্ছে। ব্যাগ ভরছো কেন? এত রাতে কোথায় যাবে? আমি হেরে গেছি, হেরে গেছে আমার ভালোবাসা। আমি বুঝে গেছি আমার অন্যায়গুলো তুমি কখনো ক্ষমা করতে পারবে না। তাই শুধু শুধু আর তোমার জীবনে থেকে তোমাকে বিরক্ত করতে চাই না। কাল সকাল হলেই আমি আমার বাসায় চলে যাব। তবুও তুমি ভালো থেকো। কোথাও যাওয়া হচ্ছে না তোমার? কেন থাকবো আমি? কোন অধিকারে থাকবো? তুমি তো আমাকে ভালোবাসো না, আর কখনো বাসবেও না। মনে মনে ভালোবাসি, মুখে বলতে পারি না। কাছে কাছে কত থাকি তুমি দেখেও দেখো না। ভালোবাসি কত তোমায় জানে আমার হৃদয়। আমি তোমাকেই ভালোবাসি। আকাশের কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আকাশ আমার কাছে এসে আমার চোখের পানি মুছে কপালে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে। বুকের ভেতর উথাল পাথাল ঢেউ শুরু হয়ে যায়। আকাশের ছোঁয়া পেয়ে মনে হচ্ছে কতদিন পর আজ মরুভূমিতে বৃষ্টি হয়েছে। আমিও শক্ত করে আকাশকে জড়িয়ে ধরি। আকাশ বলে, আই অ্যাম সরি, ভুল হয়ে গেছে আমার। প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছিলাম। তবে তোমাকে কষ্ট দিয়ে তোমার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। আর কখনো এমন হবে না। এখন থেকে আমাদের মাঝে শুধু ভালোবাসা থাকবে। আই এম সরি আকাশ। আজ থেকে আমি তোমার লক্ষ্মী বউ হয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব। আমিও এমনই তোমার মতোই চাই। নিজেকে চেয়েছি সাজাতে
তোমার চাই। ইচ্ছে যে তুমি ছাড়া কিছুই আমি আর বুঝি না। যখন ওই দেখেছি চেয়েছি তোমার ওই একটু সারা, বুঝিনি ফিরেও দেখিনি আমি যে তোমার জন্য পাগল পারা। আমার চুলোই তোমার ভুলোই হয়েছে মাখামাখি। আচ্ছা, আজকে আমরা আমাদের বাসরাত পালন করতে পারি? এরা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে। আগে প্রপোজ করো, তাহলে হবে। তুমি আমায় একবার ভালোবেসে দেখো, আমিও হতে পারি ইতিহাসে লেগে থাকা প্রেমিকের কাব্য। আমার জন্য কিছু অল্প এঁকে দাও আকাশের নীলে, বলে দাও একবার আমার জন্য অপেক্ষায় ছিলে। আমিও তোমার ভালোবাসায় হতে পারি ঘুম ভাঙা বাতাসে সাদা মেঘের দল। আমাকে একটু ভালোবেসে দেখো, শুধু তোমাকেই ভালোবাসবো। আই লাভ ইউ আমার সিনিয়র রাগি বউ। আমি আকাশের সামনে বসে শক্ত করে জড়িয়ে ধরি। কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে দরজা বন্ধ করে এসে কপালে চোখে চুমু দিয়ে ঠোঁট এক করে দিই। এরপর ইরাকে নিয়ে আমি আমার নতুন জীবনের রঙিন স্বপ্নে হারিয়ে যাই একে অপরের মাঝে। এবার তো চোখ বন্ধ করুন আপনারা, লজ্জা পাবেন তো। 1 বছর পর বাসরাত হচ্ছে, কত কিছু হবে বুঝে নিন। আর না বুঝলে বাসায় বলে বিয়েটা করে নিন, তবে বুঝবেন এখানে কি হচ্ছে। তবেই বুঝবেন এখানে কি হচ্ছে। এবার আসছি, টাটা বাই বাই। আর হ্যাঁ, কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।